কয়েকদিন আগেই লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার জন্য পাকিস্তানে গিয়েছেন সাকিব আল হাসান। আজকে সন্ধ্যা নাগাদ মেহেদী হাসান মিরাজ গেলেন সেই একই দলের হয়ে প্লে অফ খেলার জন্য, এবং আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। পাশাপাশি আইপিএলেরও বেশ কয়েকটা নিয়মে পরিবর্তন কিংবা সূচিতে পরিবর্তন আপনি বলতে পারেন, নিয়ম না ধরে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। খুব সম্ভবত মিরাজকে নিয়ে মনে হয় শুরু করা যেতে পারে, যে হুট করে আমরা জানতে পারলাম যে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাবেন। মিরাজ খুব সম্ভবত এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার, যেহেতু লিটন দাস গিয়েছিলেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তারপর সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন, আজকে গেছেন এবং কালকে দলের সঙ্গে জয়েন করবেন, যেটা যতটুকু জানা যাচ্ছে। তিনি এলিমিনেটর ম্যাচের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাকে। আপনার কি মনে হয় যে তিনি বর্তমানে টি-20 দলের সুযোগ পাচ্ছেন না, লাহোর কালান্দার্স থেকে সুযোগটা পাবেন কিনা, যেহেতু সিকান্দার রাজার বদলি হিসেবে যাচ্ছেন? সব কিছুর আসলে মুদ্রার এপিঠ ওপিঠ রয়েছে। যেমন এই যুদ্ধের কারণে কিন্তু আসলে খেলাই হবে না, বা আইপিএল পিএসএল দুটোই বন্ধ হয়ে যাবে, কি হবে না হবে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এরপরে যখন যুদ্ধবিরতিটা দিল, এরপরে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা মানে এটা একটা সুখবর হিসেবেই চলে আসছে। কারণ আপনি দেখবেন যে মুস্তাফিজুর রহমান হঠাৎ করেই ডাক পেয়েছে, আমরা কোনো খবর জানতাম না, হঠাৎ করে দেখলাম যে তিনি দিল্লি ক্যাপিটালসের সাইন হয়ে গিয়েছেন। এরপরে আবার এই যে এখন দেখছি সাকিব আল হাসান, যদিও বাংলাদেশ টিমের সাথে এখন তার কোনো যোগাযোগ নেই, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের বড় একটা স্টার, তিনিও কিন্তু লাহোর কালান্দার্সে চলে গেছেন। মিরাজের কথা বলছিলেন, মিরাজও কিন্তু হঠাৎ করেই সুযোগ পেয়েছেন। এটার মূল কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যেই ট্যুরগুলো রয়েছে সেগুলোর সাথে আসলে ক্ল্যাশ হয়ে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ এই ফ্র্যাঞ্চাইজিগুলো এই যুদ্ধবিরতিটা না থাকলে হয়তো এতদিনে শেষ হয়ে যেত, বা ট্যুরগুলোর আগেই শেষ হয়ে যেত। যেহেতু শেষ হচ্ছে না, সো ওই প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ডিউটিতে তারা কাজে লেগে গেছে, এবং যারা ফ্রি রয়েছে তাদেরকেই এই ফ্র্যাঞ্চাইজিগুলো টার্গেট করছে। সেখান থেকে আপনি আমাদের মিরাজকে নেওয়া হয়েছে। মিরাজকে ন্যাশনাল টিমে জাতীয় দলে আসলে নেওয়া হচ্ছে না বা হয়নি, এটা নিয়েও কিন্তু অনেক কথাই হয়েছে যে মানে হয়তো না, লাস্ট বিপিএলের সেরা পারফর্মার, কিন্তু ওই সময় কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন যে তাকে বিবেচনা করছেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু কম্বিনেশনটা রিশাদ হোসেন দলে আছেন, শেখ মাহিদি দলে আছেন। কিন্তু আপনি লাস্ট বিপিএল এর সেরা পারফর্মার এবং সেটা বাদ দিলেও তার ইম্প্যাক্টটা যে রয়েছে আপনি ন্যাশনাল টিমে, আপনি টেস্টে বলুন ওডিআইতে বলুন, সেই ইম্প্যাক্টটা তাকে আপনি সুযোগ না দিলে, বা এক্সপিরিয়েন্সের যে একটা ব্যাপার আছে সেটা সুযোগ না দিলে আপনি টি-20তে আসলে কাজে লাগাতে পারবেন না। এখন বিসিবি আসলে যেটা বলেছে যে কম্বিনেশনের ব্যাপারের জন্য, কিন্তু মিরাজের মতো একজন প্লেয়ার যাকে আমরা সাকিব আল হাসান না ধরলেও সাকিব চলে যাওয়ার পরে ওই জায়গাটা একটু হলেও হাল ধরতে পারেন, এরকম একটা প্লেয়ার হিসেবে ধরতে পারি, তাকে আপনি বাদ দিচ্ছেন। সেইখানে আপনার যে ফ্র্যাঞ্চাইজি সুযোগ পেয়েছে তারা কিন্তু তার পারফরমেন্স দেখিয়ে তাকে সুযোগ দিয়েছে, তিনি কতটা ইম্প্যাক্ট রাখতে পারেন। সিকান্দার রাজা যেখানে ছিলেন তার জায়গাটা থেকে তাকে নিয়েছেন, এবং আমার মনে হয় যে খেলানোর জন্যই নিয়েছেন, কম্বিনেশনটা সেইভাবে দাঁড় করানোর জন্যই নিয়েছেন। কারণ আপনি দেখবেন যে যত বেশি অলরাউন্ডার, সাকিব আল হাসান অলরাউন্ডার, মিরাজ অলরাউন্ডার, যত বেশি অলরাউন্ডার আপনি টিমে খেলতে পারবেন টি-20তে, ততই কিন্তু আপনার দলের জন্য ভালো। একটা ব্যাপার কীরকম হতে পারে যে তাদের, আপনি যদি স্কোয়াডটা দেখেন, সেখানে ভানুকা রাজা পাকশা আছেন, তাকেও ওই সাকিবের সঙ্গেই দলে নেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে সিকান্দার রাজা চলে যাওয়ার পর সিকান্দার রাজা যে ধরনের ব্যাটিংটা করতে পারেন, মিরাজ কি সেটা ফুলফিল করতে পারবেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি ওই লাহোর কালাম যদি ব্যাটিংটা নিয়ে সেভাবে চিন্তা করে, সেক্ষেত্রে কি মিরাজের চেয়ে ভানুকা রাজা পাকশে কি একটু এগিয়ে থাকবে না? হ্যাঁ, সেই হিসেবে কিন্তু এগিয়ে থাকবে, কিন্তু আপনি যদি মানে অফ স্পিনার হিসেবে বা মিরাজের যদি একটু উপরের দিকে খেলান, মিরাজ যেটা বাংলাদেশের হয়ে অনেকবারই করেছেন, যে মেকশিফট করার ফলে তিনি কিন্তু এমন একটা স্টার্ট দিয়েছেন যেটা হয়তো অন্য যেই ওপেনার ছিল বা ফার্স্ট রাউন্ডে যিনি খেলছেন তিনি পারছিলেন না। এখন এইটা যেহেতু মিরাজের প্রথম ফ্র্যাঞ্চাইজি, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, এবং তারা কিন্তু এখনও জানে না যে মানে কিভাবে তাকে নিয়ে আসলে খেলা হবে, কারণ আপনার সেই সময়টুকু আসলে আর নেই, কারণ প্লে অফের ম্যাচ শুরু হয়ে যাবে, ডু অর ডাই ম্যাচ। সো সেইখানে আপনাকে আসলে নতুন একজনকে নিয়ে খেলাবে কিনা সেইটার একটা বড় বিষয় রয়েছে। বাংলাদেশের মতো করে কি তারা এক্সপেরিমেন্ট করবে? হ্যাঁ, এটা একটা বড় বিষয় রয়েছে। ফখর জামানের সাথে কিন্তু মোহাম্মদ নাইম, তিনি খুব ভালো করছেন এই টুর্নামেন্টটাতে। 3 নম্বরে আব্দুল্লাহ শফিক খেলছেন, 4 নম্বরে তাদের এখন কুশল পেরেরা আছে। সো ওই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজকে তারা ওই রিস্কটা নিবে কিনা, যেরকম একটা ডু অর ডাই ম্যাচে, সেটা একটা বড় ব্যাপার থেকে যেতে পারে। মিরাজের মতো কিন্তু, মিরাজ বা সাকিবের মতো কিন্তু মুস্তাফিজুর রহমানের অনেকটা ডু অর ডাই ম্যাচ, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে হবে। মুম্বাইয়ের এখন 14 পয়েন্ট 12 ম্যাচ খেলে, এবং সমান ম্যাচ খেলে 13 পয়েন্ট হচ্ছে দিল্লি ক্যাপিটালসের।
তারা যদি মুম্বাইয়ের বিপক্ষে অন্তত জিততে হবে, এরকম একটা সমীকরণ আছে। আপনি যদি মুম্বাইয়ের বিপক্ষে জিততে পারেন, তারপর আপনি পাঞ্জাবের বিপক্ষে যদি মুম্বাই হেরে যায়, সেক্ষেত্রে তাদের আর না জিতলেও চলবে। আপনার কি মনে হয় যে এখন আসলে পসিবল যে দিল্লির এখনও আসলে প্লে অফে যাওয়া পসিবল কিনা? আমার তো মনে হয় যে দিল্লি যেভাবে ইয়াটা খেলেছে, মানে অফ অ্যান্ড অন এভাবেই কিন্তু তারা ছিল। কিন্তু দিল্লিতে যদি আপনি দেখেন যে তারা যেভাবে প্লে অফের শেষ পর্যন্ত চলে এসেছে, শুধু মুম্বাইয়ের সাথে যদি তারা একটা ফাইট দিয়ে জিততে পারে, কোন মাঠে খেলা হচ্ছে? ওয়াংখেড়ে। এইখানে একটা মানে মুম্বাইয়ের অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে দিল্লি মুস্তাফিজ তো আছে, কিন্তু দিল্লি যদি মানে প্লে অফে যেতে চায়, এই ম্যাচটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কালকে কিন্তু মুম্বাই জিতে গেলে কিন্তু আর ইকুয়েশন থাকবে না। হ্যাঁ, এইটা পুরো ডু অর ডাই ম্যাচ, এখানে তাকে জিততেই হবে। আর এই মানে মুস্তাফিজ যদি, আমি শুধু মুস্তাফিজ পার্সপেক্টিভে কথা বলছি, কারণ মুস্তাফিজ যদি এই ম্যাচটাতে ইম্প্যাক্ট রাখতে পারেন, তাহলে কিন্তু তার নেক্সট আইপিএলের ডিলগুলায় তাকে অনেক সাহায্য করবে। সো এক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে যে মুস্তাফিজের ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মুস্তাফিজ ভালো খেললে যে জিনিসটা হতে পারে যে দিল্লির তো অবশ্যই অ্যাডভান্টেজটা হবে, কারণ আপনি যদি গত ম্যাচটা খেয়াল করেন যে তাদের বোলাররা ভালো করতে পারছিলেন না। মুস্তাফিজুর রহমানে যে খুব ভালো করেছেন এরকম না, কিন্তু সেক্ষেত্রে হয়তো 3 ওভারে 24 রান দিয়েছেন, সেদিক থেকে হয়তো ভালো করেছেন। যে জিনিসটা হবে যে আপনি যদি কালকে ম্যাচটা জিতিয়ে দিতে পারেন, এর চেয়ে বড় ডিল আপনি আর আসলে হবে না। মুস্তাফিজুর রহমানকে যেহেতু মুম্বাই তার খেলার অভিজ্ঞতা আছে, যদিও খুব বেশি ভালো স্মৃতি ছিল সেরকম না। সো আমার মনে হয় যে মুম্বাইয়ের মাঠে যদি তিনি খুব বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারেন, কারণ মুম্বাই কি ধরনের উইকেট দিবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মুম্বাইকে দেখা গেছে যে যখনই ব্যাটিং ফ্রেন্ডলি একটা দল থাকে, তাদের বিপক্ষে ওই 160 রানের উইকেট দিচ্ছে, আবার যখন বোলিং ফ্রেন্ডলি থাকে তখন আবার 200 রানের উইকেট দিচ্ছে। তো আপনার কি মনে হয় যে দিল্লির বিপক্ষে তারা আসলে কি ট্যাকটিক্সটা ফলো করতে পারে? মুম্বাই আসলে যেই ফর্মে রয়েছে, লাস্ট তারা 6টা ম্যাচে 6টাই জিতেছে, 4 নম্বরে রয়েছে। সো আমার মনে হয় যে তারা মানে অতটা চাপ নিবে না, যে আপনার এই ম্যাচটা যেহেতু ওদের জন্য ডু অর ডাই ম্যাচ না। সো তারা চিন্তা করবে যে মানে যেহেতু দিল্লিতে মানে মুম্বাইয়ের যেহেতু একটা ফ্লো রয়েছে, তারা লাস্ট 6টা ম্যাচে জিতেছে। সো আমার মনে হয় না তারা অতটা এক্সপেরিমেন্ট করতে যাবে, কারণ তারা যদি যে ফ্লোটা রয়েছে সেই ফ্লোটা যদি মানে ধরে রাখতে চায়, তাহলে তারা এক্সপেরিমেন্টের আসলে দরকার নেই। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যেহেতু ধরেন মুস্তাফিজ আছে, তিনি একটু উইকেটটা একটু স্লো হলে তিনি একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। তারপরে কুলদীপ যাদবের কথা বলতে পারেন, তিনি স্লো উইকেটে বা স্পিন উইকেট একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আর দিল্লির সবচেয়ে বড় যে সমস্যাটা, তারা 200-র বেশি রান করতে পারেন না খুব বেশি। আপনি যদি খেয়াল করে দেখেন যে 200-র বেশি গত ম্যাচে 200 রান করেছেন, কিন্তু সেটা ডিপেন্ড করতে পারেননি। তার আগেও 2-3টে ম্যাচ তাদের এরকম হয়েছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় মুম্বাই মনে হয় এই জিনিসটাই করবে, যে দিল্লির বিপক্ষে আমরা 200-র বেশি রান করবো, বা দিল্লিকে আমরা 200 রানের ভিতরে আটকে দিয়ে আমরা 200 রান চেস করবো। এরকম একটা ট্যাকটিক্স খুব সম্ভবত গেলেও মুম্বাই চিন্তা করতেই পারে। কারণ আপনি মানে তাদের তো যেই লুপহোলটা বলেন বা যেই উইক পয়েন্টটা বললেন, সেটা ধরেই কিন্তু তারা আসলে কাজটা করবে। আর মুস্তাফিজ রয়েছে, কুলদীপ রয়েছে, তাদের সুবিধা দেওয়ার মতো আসলে উইকেট তারা বানাবে না। সো সেক্ষেত্রে মুম্বাই হয়তো চিন্তা করবে যে মানে তাদের অ্যাডভান্টেজে যেটা আসে সেইভাবে আসলে মুম্বাই নিশ্চিতভাবে ধরেন পাঞ্জাবের বিপক্ষে কি হবে, ওটা একটা ম্যাচ, সেটা কি হবে সেটা নিয়ে ওইটাই বলছি যে তারা যেহেতু ভালো পজিশন আছে, ভালো পজিশনে আছে, সো তারা সেইভাবেই পুরোটা নিয়ে আসলে তারা নামবে। এখানে আসলে মেইন টাফ কম্পিটিশনটা হবে দিল্লির জন্যই, এবং মুস্তাফিজকে আসলে আমরা আসলে ওয়েট করছি যে মুস্তাফিজ যাতে এই মুম্বাইয়ের মাঠে যেহেতু তিনি আগেও খেলেছেন, সেটা কাজে লাগিয়ে তিনি ভালো করতে। একটা হচ্ছে আপনি যদি ওপেনিং আপনি শুধু শুরুতে চিন্তা করেন, রোহিত শর্মা তার খুব বেশ ভালো সাফল্য আছে। রোহিত শর্মাও তাকে যখন ভালো খেলেছেন, যে ম্যাচটাতে ভালো খেলেছেন, রোহিত শর্মা মুস্তাফিজকে খুব ভালো ব্যাটিং করেছেন, মুস্তাফিজের পক্ষে ব্যাটিং করেছেন। সো ওই জিনিসটা হয়তো একটা ব্যাপার দ্বৈরথ থাকবে রোহিত এবং মুম্বাইয়ের, রোহিত এবং মুস্তাফিজের একটা দ্বৈরথ খুব সম্ভবত আমরা দেখবো। পাশাপাশি আইপিএলের তো এই যে ভেন্যুগুলো চেঞ্জ হচ্ছে, বৃষ্টির কারণে একটা সমস্যা হচ্ছে, যে বৃষ্টির কারণে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু ম্যাচটা সরিয়ে নেওয়া হয়েছে, ফাইনাল প্লে অফের খেলাগুলো, যেটা ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায়, এখন আহমেদাবাদে হবে। তারপর হচ্ছে হায়দ্রাবাদের যে প্লে অফের ম্যাচগুলো পাঞ্জাবের মূল্যায়নপুরে হবে। আপনি কিভাবে দেখছেন যে বিসিসিআই এই সিদ্ধান্তগুলো? না, এখানে কিন্তু ফার্স্টে যে যুদ্ধ নিয়ে কথা হচ্ছিল, যে সবাই আসলে যদি আপনি যখন একটা হেডলাইন দিবেন, সবাই ভাববে যে যুদ্ধ রিলেটেড কোনো বিষয়, কিন্তু এটা আসলে বৃষ্টিতে আজকে কিন্তু বাংলাদেশেও দেখলেন যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও কিন্তু এরকম রেগুলার বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টির জন্য কিন্তু অনেকগুলো ম্যাচ
পোস্টপোন Abandoned হয়েছে, হয়ে গেছে। হ্যাঁ অ্যাবান্ডেড হয়েছে, খেলা হয়নি, বা এটাতে কিন্তু অনেক বড় ইফেক্ট ফলে। যেহেতু সেইটার একটা মানে কনসার্ন রয়েছে, সেই ক্ষেত্রে বিসিসিআই আসলে অনেক আলোচনার পরেই এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এখন ইডেন গার্ডেনের কথা যদি আপনি বলেন, এটা কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে সবসময় এরকম হয় যে যেটা যারা চ্যাম্পিয়ন হয় তাদের মাঠে ফাইনালটা হয়। সেইটার জন্য কিন্তু কলকাতা বোর্ডও অনেক দিন ধরে কথা বলেছে যে না আমাদের এখানে ফাইনাল, কিন্তু আসলে এখানে না যুদ্ধ না অন্য কিছু, আসলে ওয়েদারটাই এমনভাবে চলছে, আপনার যদি ফাইনালি না হয় ওই ওয়েদারের জন্য সেটা কিন্তু আসলে 2023 মনে হয় ফাইনালটা পরের দিন হতে হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ So, এটা নিশ্চিত খুবই হ্যাসেলের ব্যাপার। সো সেই ক্ষেত্রে আপনার আগে থেকে যেহেতু তারা প্ল্যান করছে, এটা খুবই ভালো, কারণ এইখানেও আসলে বৃষ্টি হতে পারে কিন্তু হচ্ছে সম্ভাবনাটা কম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি 23 সালে যেমন একদিন প্লেয়ারদের বেশি রাখতে পারতেন, এখন হ্যাঁ। কিন্তু আপনি চাইলে পারবেন না, কারণ হ্যাঁ, হ্যাঁ। আপনি অটোমেটিক্যালি একদিন 7 দিন বা 10 দিন পিছিয়ে পিছিয়ে গেছেন। গেছেন, হ্যাঁ। সো আপনার এনওসি পাওয়ার ব্যাপার আছে, একদিন বেশি খেলাবেন, কারণ প্লেয়ার তো সবারই সিরিজ আছে। সো এই আর ব্যাপার এইভাবে আসলে মানে আপনার একটা প্ল্যানিংটা কিন্তু একটা সমস্যা। আপনি যদি Mental আগে থেকে ব্যাপারও থাকে। মেন্টাল ব্যাপার থাকে, আপনি আগে থেকে জানলে সেটা, যেমন আগে থেকে এখন জানানো হওয়ার ফলে যারা প্লে অফে গিয়েছে তারা কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারবে যে এটা আমার এখানে এখানে খেলতে হবে, এখানে খেলতে হবে। সো সেইভাবেই তারা প্রিপারেশন নিবে। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিসিসিআই খুব যুক্তিগতভাবেই ডিসিশনগুলো নিয়েছে, এবং আমার মনে হয় যে আহমেদাবাদ যেহেতু সবচেয়ে বড় স্টেডিয়াম, সেখানে ফাইনাল হলে আসলে কারোই কিছু বলার থাকে না। মানে ওটা একটা গণ স্টেডিয়াম, হ্যাঁ, আমাদের হ্যাঁ। যেমন ফুটবলে যেমন জাতীয় স্টেডিয়াম বা মিরপুরের কথা আপনি বলতে ক্রিকেটের, হ্যাঁ। সো এরকম একটা গণ গণ স্টেডিয়াম। সো সেখানে হয়তো অবশ্যই ভালো ব্যাপার না, হবে। এখানে আইপিএল এ তো আসলে কোনোদিন হয় না, কিন্তু আপনার কলকাতা যদি ফাইনালে উঠে আবার, তখন কিন্তু আসলে দেখা যেত যে মানে ইডেনে না হলে তারা সেটা নিয়ে অনেক কথা হতো। কথাবার্তা কিন্তু বলতো। এখন আসলে যেহেতু পুরো বোর্ডের ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে, সেখানে আসলে কোনো টিমেরই কিছু বলার নেই, তাকে আসলে মানতেই হবে। So, ধন্যবাদ সাদমান ভাই আপনাকে। ধন্যবাদ। আমরা আগামীকাল চেষ্টা করবো যে মুস্তাফিজুর ম্যাচ নিয়ে তখন ম্যাচ শেষে আলোচনা করার জন্য। দর্শক আপনারাও ভালো থাকবেন। আগামীকাল মুস্তাফিজুর রহমানের ম্যাচ রয়েছে এবং পরদিন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের ম্যাচ রয়েছে। আমরা সেই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেন্ডের সঙ্গে থাকবেন।